প্রায় প্রত্যেক কুকুর মালিকই এই দৃশ্যটার সঙ্গে পরিচিত। সকালের শিশির ভেজা ঘাসের ওপর আপনার পোষ্যটি ঝুঁকে পড়েছে আর পরম মনোযোগ দিয়ে নরম ঘাসের ডগা ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্যটা দেখলেই আমাদের মনে একটা বহু পুরনো ধারণা গেঁথে ওঠে। ওর নিশ্চয়ই শরীর খারাপ করেছে, পেটটা ভালো নেই, আর তাই ও বমি করার জন্য ঘাস খাচ্ছে। এটা এমন একটা বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু বিজ্ঞান কি এই প্রচলিত ধারণাকে সমর্থন করে, নাকি এই নিরীহ দেখতে অভ্যেসের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক গভীর আদিম জৈবিক রহস্য? চলুন এই সাধারণ একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা কুকুরের বিবর্তনের এক অবিশ্বাস্য অধ্যায়ের গভীরে প্রবেশ করি। আজকের এই আলোচনায় আমরা এই বহু পুরনো ধারণাটাকে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব এর পেছনের আসল সত্যিটা কি। তাহলে মূল প্রশ্নটা হলো, ওরা এটা কেন করে? এই সহজ প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমরা একটা প্রচলিত ভুল ধারণার দেওয়ালে ধাক্কা খাই। যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে যে এটা অসুস্থতারই একটা পরিষ্কার লক্ষণ। কিন্তু আধুনিক বিজ্ঞান যখন এই আপাতদৃষ্টিতে সাধারণ একটা আচরণের গভীরে প্রবেশ করল, তখন যে তথ্যগুলো উঠে এলো তা এক কথায় চমকপ্রদ। এই অনুসন্ধান আমাদের নিয়ে যাবে কুকুরের বন্য অতীত থেকে শুরু করে তার পরিপাকতন্ত্রের জটিল পদার্থবিদ্যার জগতে। সবচেয়ে জনপ্রিয় এবং ব্যাপকভাবে প্রচলিত ধারণাটি হলো, পেট খারাপ হলে বা পেটে কোনো অস্বস্তি হলে কুকুরেরা ইচ্ছে করেই ঘাস খায়। উদ্দেশ্য একটাই, বমি করে শরীর থেকে সেই অস্বস্তিকর বস্তুটাকে বের করে দেওয়া। অর্থাৎ এটাকে তাদের এক ধরনের প্রাকৃতিক স্বচিকিৎসা বা সেলফ মেডিকেশন বলে মনে করা হয়। এই ধারণাটা এতটাই জনপ্রিয় যে একটা সময় পর্যন্ত বহু পশু চিকিৎসকও এই ব্যাখ্যাটাকে সত্যি বলে মনে করতেন। এর পেছনে একটা আপাত যুক্তিও আছে, কারণ আমরা মাঝে মাঝে দেখিও যে ঘাস খাওয়ার পর কুকুর বমি করছে। কিন্তু এটাই কি আসল কারণ, নাকি এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা? এবার আসা যাক আসল বৈজ্ঞানিক তথ্যের দিকে, যা এই সুন্দর করে সাজানো যুক্তিগ্রাহ্য ধারণাটিকে একেবারে ধূলিসাৎ করে দেয়। বেশ কিছু যুগান্তকারী গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এই আচরণের আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন, এবং তাদের সিদ্ধান্তগুলো আমাদের এতদিনের বিশ্বাসকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। পুরনো ধারণা ভাঙার সময় এসে গেছে। এই সংখ্যাটা ভালো করে দেখুন, মাত্র 8%। 2008 সালেই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের গবেষকরা একটি যুগান্তকারী গবেষণা প্রকাশ করেন। সেখানে দেখা যায় যে সমস্ত কুকুর ঘাস খায় তাদের মধ্যে মাত্র 8% ঘাস খাওয়ার আগে কোনো রকম অসুস্থতার লক্ষণ দেখায়। এর মানেটা কি? এর মানে হলো বাকি 92% কুকুরই সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থাতেই ঘাস খায়। এই একটা তথ্যই প্রচলিত ধারণাটার গোড়ায় একটা বিরাট আঘাত হানে। যদি অসুস্থতায় কারণ হতো, তাহলে তো সংখ্যাটা ঠিক এর উল্টো হওয়ার কথা ছিল। আর ঘাস খাওয়ার পর বমি করার ব্যাপারটা, সেটাও কি নিয়ম নাকি ব্যতিক্রম? ওই একই গবেষণা থেকে উঠে আসছে আরও একটি বিস্ময়কর তথ্য। ঘাস খাওয়ার পর বমি করে এমন কুকুরের সংখ্যা মাত্র 22%। তার মানে প্রতি 5টা কুকুরের মধ্যে প্রায় 4টেই ঘাস হজম করে ফেলে বা অন্য কোনোভাবে তাদের শরীর থেকে বেরিয়ে যায়, তারা বমি করে না। যদি বমি করাই আসল উদ্দেশ্য হতো, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই 80 বা 90% কাছাকাছি হওয়ার কথা ছিল। সুতরাং এটা পরিষ্কার যে বমি করাটা এই আচরণের মূল চালিকা শক্তি নয়, বড়জোর কিছু ক্ষেত্রে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাত্র। সমস্ত তথ্য প্রমাণ এবং ডেটা বিশ্লেষণ করার পর বিজ্ঞানীরা এই একটি অকাট্য সিদ্ধান্তে পৌঁছেছেন: উদ্ভিদ বা ঘাস খাওয়াটা গৃহপালিত কুকুরদের একটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সহজাত আচরণ। এটা কোনো অসুস্থতার লক্ষণ নয়, বরং তাদের স্বভাবেরই একটি অবিচ্ছেদ্য অংশ, যা তাদের জিনের মধ্যে লেখা আছে। অ্যাপ্লাইড অ্যানিমাল বিহেভিয়ার সায়েন্স জার্নালে প্রকাশিত এই একটি বাক্যই শত শত বছর ধরে চলে আসা একটা ভুল ধারণার উপর চূড়ান্ত জবনিকা টেনে দেয়। বেশ, তাহলে যদি অসুস্থতা কারণ না হয়, তবে আসল কারণটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কুকুরের ডিএনএর গভীরে, তার নেকড়ে পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এক আদিম ইনস্টিংক্ট বা প্রবৃত্তির মধ্যে। মনে রাখতে হবে, আমাদের পোষ্য কুকুরদের প্রতিটি জিনের মধ্যে তার বন্য অতীতের এক ছায়ামূর্তি লুকিয়ে আছে। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তুলনাটা লক্ষ্য করুন। প্রায় 68% গৃহপালিত কুকুর নিয়মিতভাবে, অর্থাৎ প্রতিদিন বা প্রতি সপ্তাহে গাছপালা বা ঘাস খায়, আর তাদের নিকটতম পূর্বপুরুষ ধূসর নেকড়েদের গ্রীষ্মকালীন মলের নমুনা পরীক্ষা করে প্রায় 74% নমুনার মধ্যে উদ্ভিজ্জ পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। এই তথ্যটা অকাট্যভাবে প্রমাণ করে যে এই অভ্যাসটি আধুনিক কুকুরদের মধ্যে নতুন করে তৈরি হয়নি, বরং তাদের বন্য অতীত থেকে পাওয়া একটি গভীরভাবে প্রথিত আচরণ। বিজ্ঞানীরা এই আচরণের একটা খুব কার্যকরী ব্যাখ্যা দিয়েছেন, যার নাম হার্বাল প্রোফিল্যাক্সিস। শব্দটা শুনতে কঠিন লাগলেও ধারণাটা খুব সহজ। এর মানে হলো কৃমি বা অন্যান্য অন্ত্রের পরজীবী সংক্রমণ প্রতিরোধ করতে বা সেগুলোকে শরীর থেকে বের করে দিতে প্রাকৃতিক উদ্ভিদের ব্যবহার।
ভাবুন তো, বন্য পরিবেশে যেখানে আধুনিক কৃমিনাশক ওষুধ নেই, সেখানে নেকড়েরা এইভাবেই নিজেদের পরিপাকতন্ত্রকে পরজীবীর আক্রমণ থেকে মুক্ত রাখত। এটা তাদের টিকে থাকার একটা প্রাকৃতিক কৌশল ছিল। কিন্তু প্রশ্ন হলো, এক মুঠো ঘাস ঠিক কিভাবে অন্ত্র পরিষ্কার করতে পারে? এর কার্যকারিতা কিন্তু রাসায়নিক নয়, বরং পুরোপুরি যান্ত্রিক। অর্থাৎ ঘাস হজম হয়ে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটায় না। এর আসল ক্ষমতা লুকিয়ে আছে এর ভৌত কাঠামো এবং অপাচ্য হওয়ার ক্ষমতার মধ্যেই, যার মাধ্যমে এটি শরীরের ভেতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। এই ধারণাটি বোঝার জন্য একটা চমৎকার উপমা হলো মেকানিক্যাল স্কাউরার বা যান্ত্রিক পরিষ্কারক। ঠিক যেমন একটা স্ক্রাবার বা ঝাঁটা দিয়ে আমরা কোনো নোংরা জায়গা পরিষ্কার করি, ঠিক তেমনই অপাচ্য ফাইবার বা আঁশযুক্ত ঘাস কুকুরের অন্ত্রের ভেতর দিয়ে যাওয়ার সময় একটা চলমান ঝাঁটার মতো কাজ করে। এটি অন্ত্রের ভেতরের দেওয়াল থেকে শ্লেষ্মা, পরজীবী এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিষ্কার করতে করতে যায়। চলুন প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে সেটা ধাপে ধাপে বোঝা যাক। প্রথমত, কুকুরদের শরীরে সেলুলোজ অর্থাৎ ঘাসের মূল উপাদান হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম প্রায় নেই বললেই চলে। ফলে এই ফাইবারগুলো প্রায় অবিকৃত অবস্থাতেই অন্ত্রের মধ্যে দিয়ে চলে যায়। এই অপাচ্য ফাইবার অন্ত্রের গতি বা মোটিলিটি বাড়িয়ে দেয়, অর্থাৎ খাদ্যবস্তু এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বেরোনোর গতি দ্রুত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আঁশগুলো তাদের জালের মতো গঠনের মাধ্যমে কৃমি বা নেমাটোডের মতো পরজীবীকে আক্ষরিক অর্থে জড়িয়ে ধরে এবং সেগুলোকে মলের সাথে শরীর থেকে বের করে দেয়। এবার চলুন আরও গভীরে যাওয়া যাক। এই প্রক্রিয়াটা কুকুরের পরিপাকতন্ত্রকে আণুবীক্ষণিক স্তরে কিভাবে প্রভাবিত করে তা একবার দেখি। এটি একটি অত্যন্ত জটিল কিন্তু আকর্ষণীয় জৈব পদার্থবিদ্যার খেলা, যা কুকুরের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় এক বিরাট ভূমিকা পালন করে। এই টেবিলটা দেখুন। কুকুর স্টার্চ বা শ্বেতসারের মতো কার্বোহাইড্রেট খুব সহজেই হজম করে শক্তি উৎপাদন করতে পারে, কিন্তু ঘাসের মধ্যে থাকা সেলুলোজ হলো এক ধরনের অদ্রবণীয় ফাইবার, যা কুকুর প্রায় হজমই করতে পারে না। সুতরাং ঘাস খাওয়ার উদ্দেশ্য শক্তি অর্জন করা নয়, এর একমাত্র কাজ হলো ভৌত অর্থাৎ মলের পরিমাণ বাড়ানো, অন্ত্রের গতি ঠিক রাখা এবং পরজীবী পরিষ্কার করা। আমাদের পরিপাকতন্ত্রের মতোই কুকুরের পরিপাকতন্ত্রেরও একটা নিজস্ব পরিচ্ছন্নতা চক্র আছে। একে বলা হয় মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স বা এমএমসি। সহজ কথায় এটা হলো অন্ত্রের হাউসকিপিং বা ঘর পরিষ্কারের এক প্রাকৃতিক ব্যবস্থা। সাধারণত দুটি খাবারের মধ্যবর্তী সময়ে যখন পেট খালি থাকে, তখন এই চক্রটি সক্রিয় হয় এবং শক্তিশালী ঢেউয়ের মতো সংকোচনের মাধ্যমে অন্ত্র থেকে অপাচ্য বস্তু, অতিরিক্ত ব্যাকটেরিয়া এবং অন্যান্য বর্জ্য পরিষ্কার করে দেয়। ঘাসের মতো ফাইবার এই প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করে। এই পরিচ্ছন্নতা চক্রের বেশ কয়েকটি পর্যায় আছে, তবে সবচেয়ে শক্তিশালী পর্যায়টি হলো তৃতীয় পর্যায় বা অ্যাক্টিভিটি ফ্রন্ট, যাকে হাউসকিপার ওয়েবও বলা হয়। এই পর্যায়ে অন্ত্রের মধ্যে দিয়ে একটা শক্তিশালী সংকোচনের ঢেউ বয়ে যায়, যা আক্ষরিক অর্থেই পুরো রাস্তাটা ঝেঁটিয়ে পরিষ্কার করে দেয়। ঘাসের মতো অপাচ্য আঁশযুক্ত বস্তু ঠিক এই শক্তিশালী পর্যায়টিকেই উদ্দীপ্ত করতে সাহায্য করে। এর ফলে গোটা সিস্টেমটা সচল, পরিষ্কার এবং সুস্থ থাকে। এতক্ষণের সমস্ত তথ্য, বিজ্ঞান, বিবর্তন এবং শরীরবিদ্যা সবকিছুকে একত্রিত করলে আমরা এই আচরণের একটি সম্পূর্ণ এবং আধুনিক চিত্র পাই। এটা কোনো বিচ্ছিন্ন বা খাপছাড়া ঘটনা নয়, বরং এটি একটি সুসংহত এবং প্রাচীন স্বাস্থ্যরক্ষা কর্মসূচির অংশ, যা কুকুর তার বন্য পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং আজও বয়ে নিয়ে চলেছে। সুতরাং শেষ কথাটি হলো, কুকুরের ঘাস খাওয়াটা অসুস্থতার লক্ষণ নয়, বরং এটা সুস্থ থাকার একটা সক্রিয় প্রচেষ্টা। এটা একটা প্রিএমটিভ বা প্রোঅ্যাক্টিভ কৌশল, উত্তরাধিকার সূত্রে পাওয়া এক স্বাস্থ্য রক্ষার অভ্যাস, যা হাজার হাজার বছর ধরে তাদের পূর্বপুরুষদের প্রতিকূল বন্য পরিবেশে টিকে থাকতে সাহায্য করেছিল। আর সেই শক্তিশালী জৈবিক স্মৃতি আজও তাদের জিনের মধ্যে জীবন্ত রয়ে গেছে। এই চার্টটি এক ঝলকে পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরে। দেখুন, প্রায় 70% ক্ষেত্রেই এই আচরণের পেছনের মূল চালিকা শক্তি হল পৈতৃক প্রবৃত্তি বা অ্যানসেস্ট্রাল ইনস্টিংক্ট। অন্ত্রের গতি উদ্দীপিত করার ভূমিকা প্রায় 20%, আর অসুস্থতা, যেটাকে আমরা এতদিন মূল কারণ বলে ভেবে এসেছি, তার ভূমিকা মাত্র 5%। অন্যান্য কিছু সম্ভাব্য কারণ, যেমন ডায়েটে ফাইবারের অভাবের মতোই নগণ্য। এখান থেকেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে আমাদের আগের ধারণাটি কতটা ভুল ছিল।
তাহলে সব শেষে আমরা কি এই আচরণটিকে বিবর্তনের ভূত বা গোস্ট অফ এভলিউশন বলে অভিহিত করতে পারি? এমন একটি বৈশিষ্ট্য যা একসময় তাদের বন্য পূর্বপুরুষদের বেঁচে থাকার জন্য অপরিহার্য ছিল, কিন্তু আধুনিক গৃহপালিত জীবনে যেখানে আমরা নিয়মিত কৃমিনাশক ওষুধ দিই, সেখানে হয়তো তার সেই আদিম প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। তবুও আচরণটি জিনগত স্মৃতি হিসেবে রয়ে গেছে। আমাদের আধুনিক পোষ্যদের আপাত সাধারণ সব আচরণের মধ্যে এমন আরও কত প্রাচীন অস্তিত্ব রক্ষার কৌশল বা বিবর্তনের ভূত লুকিয়ে আছে, তা সত্যি এক গভীর ভাবনার বিষয়।